বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু হচ্ছে আজকের লাইভ ক্লাস। আশা করি শিক্ষার্থীরা যারা তোমরা আমাকে ক্যামেরার পেছন থেকে অবলোকন করছো তারা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। এখন তোমরা যারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে ক্লাসে যুক্ত হয়েছ তারা একটু জলদি করে তোমাদের উপস্থিতি কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমরা কে কে এখানে উপস্থিত হয়েছ। আর আরেকটি কথা বলা হচ্ছে যে তোমার এখানে শব্দের কিছু সমস্যা হতে পারে বা ছবি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, এই জন্য তোমাদের আমি বলবো তোমরা যদি হেডফোন ব্যবহার করো তাহলে ভালো শব্দ শুনতে পাবে বলে আমি আশা করছি। হ্যাঁ, দেখা যাচ্ছে কমেন্টে অনেকেই যুক্ত হয়েছ। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে, আমি আগেই বলে দিয়েছিলাম যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়, যেটি আমরা বলবো পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেকেই এখানে যুক্ত হয়েছ। তাহলে আমরা আমাদের শব্দের কথা বলা হচ্ছে, শব্দ কি শোনা যাচ্ছে? এখন ছবি ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের একটা কথা বলবো যে এখানে এই কিছু আমার যেহেতু কোনো সাহায্য করার কেউ নেই, আমার ফোনটা যেখানে আটকে রাখা আছে সেখানে অটো ফোকাসের কারণে কিছু সমস্যা হতে পারে। এই সমস্যা কিছুক্ষণ পরে আবার দূর হয়ে যাবে। আর এটা যখন আমি যখন এটাকে ক্লাস শেষের পরে যখন আমার গ্রুপের মধ্যে এটাকে আপলোড করবো তখন এটার কোয়ালিটি আরো ভালো হবে, তখন তোমরা চাইলে তখনও দেখে নিতে পারো। আশা করি এখন খুব একটা সমস্যা হবে না। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আমাদের বাস্তব জীবনে পর্যাবৃত্ত ঘটনার অনেক প্রভাব আমরা দেখতে পাই। পর্যাবৃত্ত ব্যাপারটির কথা বলা হচ্ছে যে ঘটনার বারবার পুনরাবৃত্তি হয়। সেই পুনরাবৃত্তি দূরত্ব বা স্থানের সাপেক্ষে হতে পারে, দূরত্ব পরপর পুনরাবৃত্তি হতে পারে, বা সেই ঘটনাটা কিছুক্ষণ বা কিছু সময় পরপর পুনরাবৃত্তি হতে পারে। তাহলে সেগুলোকে আমরা বলবো পর্যায়বৃত্ততা বা পর্যায়বৃত্ত। তাহলে এখন আমরা প্রথমে পর্যাবৃত্ত গতির সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে সংজ্ঞাটি হচ্ছে এরকম যে যদি কোনো পর্যাবৃত্ত বা কোনো গতিশীল বস্তু কণা একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দূরত্ব পর পর একই দিক থেকে বারবার ওই বস্তুটিকে অতিক্রম করে আসে, সেটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। সেই বস্তু করার গতিটাকে বলা হবে পর্যাবৃত্ত গতি। এখন আমাদের পর্যাবৃত্ত গতির অনেক উদাহরণ আছে। আমরা আমাদের বাসাবাড়িতে যে ঢেউটিন দেওয়া হয়, এই ঢেউটিনের যে ঢেউগুলো সেগুলো দেখা যায় একটি নির্দিষ্ট দূরত্ব পরপর এগুলোর পুনরাবৃত্তি হয়। আমাদের বাসাবাড়িতে যে টাইলস লাগানো হয়, বাসার টাইলসের ডিজাইন দেখা যাবে একটি টাইলস থেকে আরেকটি টাইলস পরপর এগুলো একই টাইলসের পুনরাবৃত্তি হচ্ছে। বা আমরা দেখতে পাই আমাদের ল্যাম্প পোস্ট, ইলেকট্রিক পোলগুলো, এগুলো একটি নির্দিষ্ট দূরত্ব পরপর রাস্তায় স্থাপন করা হয়। এগুলো হচ্ছে আমাদের স্থানিক পর্যায়ক্রম আমরা বলতে পারি, সেটাকে যে দূরত্ব পরপর সেগুলো পুনরাবৃত্তি হচ্ছে। বা আমরা আরো কথা বলতে পারি, আমাদের অনেকে কাপড়ের মধ্যে ডিজাইন করা হয়, শার্টের মধ্যে আমাদের চেক শার্ট দেওয়া থাকে, সেখানেও আমাদের এই স্থানিক পর্যায়ক্রম বা দূরত্ব পরপর একই ঘটনার পুনরাবৃত্তি হতে দেখা যায়। এরকম বাস্তবে আমরা অনেক উদাহরণ পাবো। তো সেরকম আমরা যদি সময় পরপর এই পর্যায়বৃত্ত গতির যে উদাহরণ সেগুলো চিন্তা করতে চাই, সবচেয়ে মজার উদাহরণটা আমরা বলতে পারি। দেখবে ছোটবেলায় আমাদের বাচ্চাদের তার মা যখন ঘুম দেওয়ার চেষ্টা করে, ঘুম পাড়ানোর চেষ্টা করে, তখন তাদের শরীরে আলতো করে হাত বুলিয়ে দেয় এবং সেটা নির্দিষ্ট সময় পর পর হালকা করে করে হাত দিয়ে তাদের পিঠ চাপড়ে দেয়। সেটাও কিন্তু একটা পর্যাবৃত্ত ঘটনার একটি উদাহরণ। তারপরে দেখা যেতে পারে আমাদের
বাসা বাড়িতে যে আমরা এসি কারেন্ট ব্যবহার করি বা অল্টারনেটিভ কারেন্ট, এগুলো নির্দিষ্ট সময় পর পর আবার পুনরাবৃত্তি হচ্ছে, এগুলোর কম্পাঙ্ক থাকে। আমরা জানি আমাদের বাসা বাড়িতে সেটা হচ্ছে 50 হার্টজ, বা এটার পর্যায়টা যদি চিন্তা করি সেটা হচ্ছে 0.02 সেকেন্ড, মানে 0.0 সেকেন্ড পর পর এগুলোর আবার পুনরাবৃত্তি হচ্ছে। আর সবচেয়ে বাস্তব আমরা যে উদাহরণগুলি আমরা বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করে থাকি, 1 বৈশাখ, 14 এপ্রিল, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ, 16 ডিসেম্বর, এগুলো দেখা যায় 365 দিন পর পর, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের পর পর এই দিনগুলো আবার ফেরত আসে। তাহলে সেগুলোকে আমরা কালিক পর্যায়ক্রম বলে ধরে নিই। তাহলে এখন আমি বোর্ডে কতগুলো সংজ্ঞা লিখে লিখেছি। প্রথমে হচ্ছে স্পন্দন গতি কি, এটাও একটি পর্যাবৃত্ত গতি, কিন্তু পর্যাবৃত্ত গতির সঙ্গে এই স্পন্দন দোলন গতির সাথে আমাদের এটা সংজ্ঞাটা হচ্ছে, আমরা যে দোলনা দিয়ে যখন ঘুরি তখন দেখা যাচ্ছে আমরা যেরকম বলতে পারি কি ঘড়ি যখন ঘড়ির কাঁটা এটা কিন্তু পুরোপুরি ঘুরে একই দিক থেকে ঘুরে আবার ওইখানেই ফেরত আসে। কিন্তু আমরা যদি দোলনার কথা চিন্তা করি, দোলনার ক্ষেত্রে দেখা যাবে এই সংখ্যাটা যদি আমি বলি যে কোনো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণার গতি যদি এমন হয় যে কণাটি তার গতি পর্যায়কালের অর্ধেক সময় একই দিকে, যেমন দোলনার এই পাশ থেকে এই পাশে দুলতে থাকবে একই দিকে, এবং তার গতিপথের বাকি অর্ধেক সময় বিপরীত দিকে অবস্থান করে গমন করে, তাহলে ওই গতিকে বলা হবে স্পন্দন গতি বা দোলন গতি। তাহলে আমরা যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে যে উদাহরণগুলো বলি, সেটা সবচেয়ে একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমরা বলতে পারি একটা স্প্রিং এর যে গতি, সেটা আমরা দেখাতে পারি এভাবে যে স্প্রিং যদি এভাবে দোলায়মান, হ্যাঁ, অল্প বিস্তারে দোলায়মান স্প্রিং এর গতি, সেটাকে আমরা একটি পর্যাবৃত্ত গতির উদাহরণ হিসেবে ধরে নিতে পারি। এখন এই ক্ষেত্রে আমাদের আলোচনার মধ্যে প্রথমে আসবে আমরা সরল ছন্দিত স্পন্দন বলতে আমরা আসলে কি বুঝি। আমরা দেখতে পাবো যে এই পর্যাবৃত্ত যে গতিটা হচ্ছে, এটার গতিপথ হচ্ছে একটি সরল রৈখিক। এখন আরো আমরা খেয়াল করে দেখতে পাবো এই স্প্রিংটি এখন সাম্য অবস্থায় আছে বা স্বাভাবিক অবস্থায় আছে। আমরা যদি এটি কিছু ভর ঝুলিয়ে দিই, এটি একটি সর্বোচ্চ বিস্তারে অবস্থানে যাবে, তারপরে আবার এটা কি হবে, তার আগের অবস্থায় ফেরত আসার চেষ্টা করবে। তাহলে আমরা বলতে পারি এটি পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা সর্বাধিক যে দূরত্ব, যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে, সেটাকে আমরা বলবো ওই কণাটির বিস্তার। এখন আমরা সরল ছন্দিত স্পন্দন কথাটি নিয়ে আলোচনার আগে আমরা প্রথমে ওই সংজ্ঞাগুলো ক্লিয়ার করে আসি যে আমাদের স্থানিক পর্যাবৃত্তটা ছিল কি। এটাকে আমরা ইংরেজিতে যদি বলতে চাই, সেটাকে আমরা বলবো এই স্পেশাল পিরিয়ডিসিটি। এটাকে আমরা বলতে পারি রিলেটেড উইথ স্পেস। এগুলো পরীক্ষার মধ্যে এই সংখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর কালিক পর্যায়বৃত্ততা, এটাকে বলা হবে টেম্পোরাল পিরিয়ডিসিটি। এটাকে আমরা বলতে পারবো রিলেটেড উইথ টাইম। কারণ এরকম পরীক্ষার মধ্যে প্রায় এই অনুধাবনমূলক প্রশ্ন আসে যে 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এগুলোকে কালিক পর্যায়ক্রম কেন বলা হয়। আমরা আগে কালিক পর্যায়ক্রমের সংজ্ঞা দিব, তারপর এটা দেখবো যে এগুলো 365 দিন পর আবার পুনরাবৃত্তি হচ্ছে। এগুলো বিভিন্ন জাতীয় দিবসকে আমরা বলে থাকি কি এগুলো হচ্ছে একটি কালিক পর্যায়ক্রমের উদাহরণ। তবে দেখা যাচ্ছে অনেকেই যুক্ত হয়েছে আমাদের সাথে। এখন আমরা চলে যাব এই সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক অসিলেশন। এটা হচ্ছে পর্যাবৃত্ত আমরা চলে যাচ্ছি সরল ছন্দিত স্পন্দন। এটাকে বলা হয় সিম্পল হারমোনিক অসিলেশন, বা এটাকে সংক্ষেপে SHO, বা এটাকে সিম্পল হারমোনিক মোশনও বলা যেতে পারে। তখন আমরা এটাকে SHM সংক্ষেপে এভাবে প্রকাশ করতে পারি।
এখন এটা জানার জন্য আমরা আগে বলতে একটা স্প্রিং এর ছবি যদি আঁকি এভাবে, একটা স্প্রিং, এটা ছিল তার স্বাভাবিক অবস্থা, এটা ধরে নিচে তার সাম্য অবস্থায় আছে। এটার মধ্যে আমরা যদি একটি ভর ঝুলিয়ে দিই তখন দেখা যাবে স্প্রিংটি প্রসারিত হবে। তাহলে স্প্রিংটি প্রসারিত হয়ে আমরা ধরে নিচ্ছি স্প্রিংটি এই অবস্থানে গেল। তাহলে এই স্প্রিংটি সরল কতটুকু হলো আমরা যদি এটাকে যে এই মুহূর্তে এভাবে প্রকাশ করি, তাহলে এখানে দেখা যাচ্ছে এটা ছিল স্প্রিংটির স্বাভাবিক অবস্থা, এটার মধ্যে আমরা একটা ভর ঝুলানোর পর এটি তার বিকৃতি অবস্থায় চলে গেল বা একটু প্রসারিত হলো। তাহলে কতটুকু প্রসারিত হলো এবং সর্বোচ্চ প্রসারিত হয়ে এই অবস্থানে গেল, তাহলে আমরা বলতে পারি এটি সরল হয়েছে এতটুকু। তার মানে এটা আর বেশি নিচে যাবে না। এখন আবার যদি এই ভরটাকে আমরা সরিয়ে নেই তখন দেখা যাবে স্প্রিংটি কি হবে, তৎক্ষণাৎ তার আগের অবস্থায় ফেরত আসতে চেষ্টা করবে। তাহলে দেখা যাচ্ছে আমরা যে বল প্রয়োগ করলাম সে বলটা হচ্ছে নিচের দিকে, এটা আমরা বলছি ডাউনওয়ার্ড। এখানে আমরা একটা উলম্ব স্প্রিং এর কথা চিন্তা করছি এবং সেটা হচ্ছে ধরে নিচ্ছি যে স্প্রিং এর ভরটি খুবই নগণ্য। এখন স্প্রিংটি যে ভরটা আমরা যুক্ত করলাম সেটাকে যদি আমরা সরিয়ে ফেলি তখন দেখা যাবে স্প্রিংটি কোনো বল কিন্তু আমরা বাইরে থেকে দিচ্ছি না, আবার তার স্বাভাবিক অবস্থায় ফেরত যাবে। তাহলে যেই বলের কারণে স্প্রিংটি তার স্বাভাবিক অবস্থায় ফেরত যাচ্ছে সেই বলটিকে আমরা বলে থাকি প্রত্যয়নী বল বা পুনরায়ন বল বা রিস্টোরিং ফোর্স। তাহলে দেখা যাচ্ছে আমরা যে বল প্রযুক্ত করলাম সেই প্রযুক্ত বলের কারণে সরণ ঘটলো যেই দিকে, এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল অ্যাপ্লাইড ফোর্স। আর এখানে আমরা বিপরীত দিকে একটা চিহ্ন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এফআর, মানে এটাকে আমরা বলবো রিস্টোরিং ফোর্স বা পুনরায়ন বল বা প্রত্যয়নী বল। এখন দেখা যাচ্ছে এই প্রত্যয়নী বল এবং সরণের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কটা আমরা হুকের সূত্র থেকে জানি আগে থেকে। সেই সম্পর্কটা হচ্ছে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীত দিকে। আমরা এভাবে লিখতে পারি যে রিস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এই মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে, যেহেতু বল হচ্ছে একটি ভেক্টর রাশি, বল এবং সরণের দিক হচ্ছে একটি আরেকটি বিপরীত দিক। এখানেও প্রশ্ন আসতে পারে পরীক্ষা যেখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ এটা হচ্ছে 180 ডিগ্রি বা 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। এখন এই বলটি প্রত্যয়নী বল হচ্ছে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এখন আমরা এটাকে সমানুপাতিক চিহ্নের বদলে একটি ধ্রুবক সংখ্যা ব্যবহার করতে পারি, যেটাকে আমরা বলতে পারি কনস্ট্যান্ট অফ প্রপোর্শন বা সমানুপাতিক ধ্রুবক। এখন আমাদের খেয়াল করতে হবে এই বলটির দিক সবসময় কোন দিকে। এই বলটির দিক কিন্তু তার সাম্যাবস্থার দিকে সবসময়। আবার যদি এমন হতো এটাকে আমরা সংকুচিত করে এখানে নিয়ে আসলাম, এরপর আমরা আমাদের যে বলের কারণে এটাকে সংকুচিত করলাম সেই বলটাকে প্রত্যাহার করে দিলে এটা কিন্তু আবার প্রসারিত হয়ে আগের অবস্থায় ফেরত আসার চেষ্টা করবে। তাহলে ওই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে ওই ক্ষেত্রেও কিন্তু বলের দিকটা হচ্ছে সবসময় সাম্যাবস্থার অনুমুখী এবং এটার যে গতিপথ এটি কিন্তু সরল রৈখিক। তাহলে আমরা এরকম ভাবে এই সরল সন্নিহিত স্পন্দনের সংখ্যাটাকে দিতে পারি যে যদি কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ যদি এমন হয় এটি সবসময় সরল রৈখিক হয় এবং যে কোনো মুহূর্তে এই কণাটির উপর যে প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী হয়, তাহলে ওই পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিকে আমরা বলবো সরল সন্নিহিত স্পন্দন গতি। এখান থেকে এখানেও কিন্তু আমাদের সেই স্পন্দনের সংজ্ঞার কিন্তু ব্যাপারটা আসবে। এটা কিন্তু অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে অবস্থান করছে। তাহলে এই জন্য আমরা এটাকে বলবো একটি সরল সন্নিহিত স্পন্দন গতি। এরকম অনেক উদাহরণ আমাদের আছে। আমরা এটার সঙ্গে বৃত্তাকার গতির সম্পর্ক দেখাতে পারি, এটা ভবিষ্যতে আমরা দেখবো। যেমন আমাদের সেলাই মেশিনের কথা খুবই গুরুত্বপূর্ণ এখানে। সেলাই মেশিনের হুইলটাকে আমরা যেভাবে পা দিয়ে বা হাত দিয়ে ঘুরাই না রোটেট করি না কেন, এটা এরপরে সুতা যে সুই যেটা এটা কিন্তু উপরে যেভাবে আপ ডাউন করতে থাকে, এটা কিন্তু একটা সরলরৈখিক গতি। আমরা কিন্তু সরল দোলকের কথা আসবো, কিন্তু সরল দোলকের ক্ষেত্রে যদিও দেখা যায় এটার গতিপথটা সরলরৈখিক হয় না, কিন্তু এটা সূত্র রয়েছে যে 4 ডিগ্রি যদি হয় তখন এটার গতিপথটা সরলরৈখিকই হয়ে থাকে।
তারা আমাদের এরকম স্পন্দনের অনেক উদাহরণ আছে। আমরা আমাদের হৃৎপিণ্ডের যে সিস্টোলিক বা ডায়াস্টোলিক প্রেসার, যেটা হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন, এগুলো সবই হচ্ছে স্পন্দন গতির একটি উদাহরণ রয়েছে। সময়ের পর পর এগুলোকে আমরা কালিক পর্যায়ক্রম বলতে পারি। তাহলে এটা আমরা দেখলাম। তাহলে আমরা এই সম্পর্কটা আসতে পারলাম যে সরল চন্দ্রিত স্পন্দন কাকে বলে। এটা হয়তো তোমরা এসএসসি পরীক্ষার আগে এটা শিখে আসতে পারো। এখন আমরা চাচ্ছি সরল চন্দ্রিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করার জন্য। ব্যবকলনীয় সমীকরণ মানে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে ডিফারেনশিয়াল অপারেটর থাকবে ddx বা ddt, এগুলো থাকবে। আমরা আগে লিনিয়ার ইকুয়েশন সম্পর্কে আমাদের ধারণা ছিল, এখন আমরা ব্যবকলনীয় সমীকরণের মধ্যে চলে যাচ্ছি। তাহলে আমরা একটু আগে দেখলাম যে আমাদের স্টোরিং ফোর্স ছিল সরলের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এখানে আমরা কি করলাম, Fr আমরা লিখলাম -ax। এখানে k কে আমরা অনেক নাম দিতে পারি। আমরা যখন স্প্রিং দিয়ে এটা বলেছিলাম স্প্রিং ধ্রুবক বলেছিলাম। এখন আমরা এটাকে বল ধ্রুবক বলবো, ফোর্স কনস্ট্যান্ট। কিছুক্ষণ পরে আমরা এটাকে দশা ধ্রুবকও বলবো। এটা বিভিন্ন নাম রয়েছে। এই ক্ষেত্রে আমরা এটাকে বল ধ্রুবক আকারে এটাকে প্রকাশ করব, এবং এটা একক এবং মাত্রা সেই স্প্রিং ধ্রুবকের যে একক এবং মাত্রা সেটি সমান, একই রকম, ফোর্স কনস্ট্যান্ট। তাহলে আমরা জানি যে বল সমান হচ্ছে ভর ইনটু সরণ। এই ভরটা হচ্ছে আমরা স্প্রিং এর মধ্যে যে ভরটা, যে বাটখারা ঝুলিয়ে দিয়েছিলাম, যে প্রযুক্ত ভর, সেটার ভর হচ্ছে m। স্প্রিং এর ভর কিন্তু আমরা আগে বলেছি, এটাকে আমরা উপেক্ষা করে নিয়েছি। তাহলে m a হচ্ছে -kx। এখন a ত্বরণ কিন্তু হচ্ছে সময়ের ফাংশন। এখন আমরা এক্ষেত্রে বলতে পারছি, আমরা চিত্রটা মুছে ফেললাম, এই যে সরণের কথা যে আমরা বলছিলাম, এই সরণ কিন্তু হঠাৎ করে হয়ে যায়নি, এটা কিন্তু একটি সময় পরে সরণটি হয়েছে। তার মানে আমরা বলতে পারবো এই সরণটি হচ্ছে ফাংশন অফ t বা সময়ের অপেক্ষক। এটা আমরা পরে সমাধান করে দেখব যে সময়ের অপেক্ষক কিভাবে হয়। তাহলে আমরা জানি যে বেগ মানে হচ্ছে, আমরা যদি সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, বেগ পাবো। তারপর ত্বরণ আমরা কিভাবে পাবো, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, এটাকে বলতে পারি ddt অফ v। লেখা স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে এই v এর জায়গায় যদি আমরা এই ddt অফ x এটাকে প্রতিস্থাপন করি, তাহলে আমরা একটা ডিফারেনশিয়াল অপারেটর পাবো। সেটাকে আমরা লিখতে পারবো, উচ্চারণ তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, আমরা d2x/dt² করতে পারি। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা চাইলে এই a এর জায়গায় আমরা এটাকে লিখতে পারি। তাহলে m d2x/dt², এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, প্লাস kx হচ্ছে 0। এখন এখানে কিন্তু আমাদের ডিফারেনশিয়াল অপারেটর চলে এসেছে। আমাদের কাজ হবে এখন আমরা দুই দিক থেকে, দুই পাশ উভয় পক্ষকে m দিয়ে ভাগ করব। m দিয়ে ভাগ করলে এটাকে আমরা কি পাই, d2x/dt² প্লাস k/m ইনটু x হচ্ছে 0। তাহলে এই k/m দুটোই কিন্তু ধ্রুবক। আগে এটাকে বলেছিলাম আমরা বল ধ্রুবক, আর m হচ্ছে বস্তুর ভর। এটাকে আমরা অন্য একটি টার্ম দিয়ে প্রতিস্থাপন করব, d2x/dt² প্লাস ω²x হচ্ছে 0। তাহলে আমরা এখানে ω² সমান কি ধরে নিলাম, ω² সমান হচ্ছে k/m, অথবা এই ω আমরা কি লিখতে পারবো, স্কয়ার রুট অফ k/m। এই ওমেগা এটাকে আমরা আগেই জানতাম, এটার নাম ছিল কৌণিক বেগ, ওটা ছিল বৃত্তাকার গতির ক্ষেত্রে। কিন্তু আমরা কিন্তু এখানে সরল চন্দ্রিত স্পন্দনের কথা বলছি, স্পন্দন গতি। এজন্য এই ওমেগাটাকে বলা হবে কৌণিক কম্পাঙ্ক। এটা হচ্ছে আমাদের কৌণিক কম্পাঙ্ক। দেখা যাচ্ছে আছে অনেকদিন।
তাহলে এই কৌণিক কম্পাঙ্কের একক আগে কৌণিক বেগের এককের মতোই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমরা ওমেগা ইকুয়ালস টু লিখব স্কয়ার রুট অফ k বাই f। তাহলে এই সমীকরণটিকে বলা হবে সরল সন্দিত স্পন্দনের ব্যবকলনিক সমীকরণ। তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে কোনো সমীকরণেরই একটি সমাধান থাকে। আগে আমরা যেগুলো করতাম x + y = 2, x - y = 3, এগুলোকে আমরা বলতাম লিনিয়ার ইকুয়েশন। সেগুলোকে সমাধান করলে আমরা x এবং y এর মান পেতাম। একইভাবে এই সমীকরণটিকে সমাধান করলে আমরা x এর একটি বা দুটি মান পাবো। যেহেতু এটা সেকেন্ড অর্ডার, এখানে আমাদের x এর দুটি মান আসার কথা। তাহলে আমরা এখন এটাকে দুই ভাবে সমাধান করা যায়। সমাধান হচ্ছে একটি হচ্ছে এটাকে আমরা একটি সমাধান ধরে নিয়ে এটাকে সত্যি পরীক্ষা করতে পারি, আর একটি হচ্ছে আমরা ইন্টিগ্রেশন পদ্ধতিতে এটাকে সমাধান করতে পারি। আমি এখন ইন্টিগ্রেশন পদ্ধতিতে এটা সমাধানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন তোমাদের আসলে এটা বুঝতে গেলে ইন্টিগ্রেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আসলে তোমাদের সেই ধারণাটা আছে। তাহলে সমীকরণের সমাধান, তাহলে আমাদের সমীকরণটা ছিল এরকম d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা একটা কাজ করব, দুই পক্ষকেই dx by dt দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের কি দাঁড়াবে? এখন এইটাকে আমরা পুরো অন্তরীকরণের ক্ষেত্রে এই আমরা নিশ্চয়ই জানো, এটাকে আমরা এইভাবে যদি লিখি, দেখো খেয়াল করো, ddx of dx by dt whole square এটাকে আমরা কিভাবে লিখলাম? এটা অনেক ওই সূত্রের মতো। খেয়াল করো, তোমরা অন্তরীকরণ যখন করেছো, ধরো y স্কয়ার, এটাকে আমরা কি লিখবো? 2y dy by dx। তাহলে এটাকে তোমরা y ধরে নাও, y ধরে নিলে এটা হবে 2y, এই যে 2 * y, কিন্তু কি হবে? dy dx। এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, আমি লিখে দিই আমি এখানে dx of, আমরা t এর সাপেক্ষে এখানে dx by dt whole square করলে কি হবে? এটাকে যদি আমরা y ধরে নিই তাহলে হবে 2 * y, y হচ্ছে dx by dt dy by dx। তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি, এটা কিন্তু d স্কয়ার x by dt স্কয়ার হয়ে যাবে। তাহলে এখন দুই দিক থেকে আমরা যদি, তো এখানে একটু আমার ভুল হয়েছে, এখানে ddt হবে, এটাকে ddt লিখো, তাহলে এটা ঠিক আছে। তাহলে এখন ddt যদি আমরা কমন নেই তাহলে কি দাঁড়াবে? ddt of প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার ইকুয়াল হচ্ছে। এখন আমরা উভয় পাশে কি করব? সমাকলন করব। ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে এটা চলে যাবে। তাহলে আমাদের আসবে dx by dt whole square প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার ইকুয়াল হচ্ছে কি ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবকটাকে আমরা বলবো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখন এই ধ্রুবকের একটা মান আমাদের বের করতে হবে। আমরা বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে এটা লিমিটিং ভ্যালু বের করার চেষ্টা করতে ধ্রুবকের একটা মান পাওয়া যায়। এখন দেখা যায়
একটি পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা যখন তার বিস্তারে সর্বাধিক যে দূরত্ব একদিকে অতিক্রম করে সেই বিস্তারের প্রান্তে তার বেগটি শূন্য হয়। এখন আমরা যদি এখানে ধরে নিই যখন x a যখন এটি সরণ বিস্তারের সমান তখন এটির যে বেগ মানে হচ্ছে dx/dt এটা হবে কি 0। এখন এই 0 এই শর্ত যদি আমরা এখানে বসাই তাহলে আমরা কি পাবো? আমরা ধ্রুবকে কিন্তু একটা মান পাবো। এটা যদি 0 হয়ে যায় তাহলে আর x যদি a হয়, সুতরাং ধ্রুবক কি হবে ওমেগা স্কয়ার a স্কয়ার। তাহলে ধ্রুবক যদি ওমেগা স্কয়ার a স্কয়ার হয় তাহলে আমরা এই সমীকরণটাকে একটু মার্ক করে রাখি। এটাকে আমরা কি লিখতে পারবো? dx/dt হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু ধ্রুবকটি হচ্ছে ওমেগা স্কয়ার a স্কয়ার। এটাকে আমরা লিখতে পারবো dx/dt হোল স্কয়ার এই পাশে নিয়ে গেলে ওমেগা স্কয়ার কমন নিলে a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন যদি আমরা দুই পাশে বর্গমূল করি তাহলে আমরা পাবো dx/dt ইকুয়াল টু হবে প্লাস মাইনাস ওমেগা স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। আমাদের সময় এটা বিশেষ করে দিচ্ছি আজকে। এখন আমরা এখানে দুটো সমাধানের জন্য আমরা প্রথমে প্লাস মান নেব। প্লাস মান নিলে আমাদের কি আসে দেখো, প্লাস মান নিলে dx/dt সমান আসবে ওমেগা স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর মাইনাস মান নিলে এটা আসবে। এখন আমরা একটা কাজ করতে পারি, x এর ফাংশনগুলোকে এক জায়গায় নিয়ে আসি। dx রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু হবে ওমেগা ইনটু dt। এখন এটাকে যদি আমরা আবার সমাকলন করি, সমাকলন করলে কি হবে? এটাকে ইন্টিগ্রেট করা হয়, এটা হবে sin ইনভার্স x/a ইকুয়াল টু হবে ওমেগা t প্লাস ডেল্টা। এটা কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব? এই সূত্র রয়েছে এরকম যে 1/√1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স x। 1 এর জায়গায় a থাকার কারণে আমরা x/a লিখলাম। এখানে ডেল্টা এটা হচ্ছে একটি সমাকলিত ধ্রুবক, বা এটাকে আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলি। এটার মান হচ্ছে এইগুলোর মানের সমান, মানে এবং দিক মান হচ্ছে কোন প্রকাশ করছে এটাকে। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি লিখতে চাই sin ইনভার্সের পাশে দিয়ে দিলে আমাদের x/a ইকুয়ালস টু আসবে sin ওমেগা t প্লাস ডেল্টা। সুতরাং x ইকুয়ালস টু হচ্ছে a sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে এটা হচ্ছে আমাদের সরল সন্ধিত স্পন্দনের ব্যাপককরণী সমীকরণের একটি সমাধান। এখন আমরা আগে বলেছিলাম এটাকে আমরা প্লাস মান নিয়ে পেয়েছি এই সমাধানটি। আমরা যদি মাইনাস মান নিয়ে এই ক্যালকুলেশন করতাম তখন আমরা এটা সমাধান পেতাম x ইকুয়াল টু হচ্ছে a cos ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের সরল সন্ধিত স্পন্দনের ব্যাপককরণী সমীকরণের সমাধান। এখন ব্যাপারটা হচ্ছে এগুলো বলার কারণ হচ্ছে এগুলো পরীক্ষায় আসে, এগুলোর বেসিক তোমাদের জানতে হবে। আমি সব সূত্রগুলো লিখে দিলাম, এটা মনে রাখতে হবে কারণ এগুলো পরীক্ষাতে আসতে পারে, ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে। এখন এগুলো খুব মনোযোগ সহকারে করতে হবে। আজকে সময় যেহেতু প্রায় শেষ পর্যায়ে, এই জন্য আমি এটা পরবর্তী ক্লাসে এটা কন্টিনিউ করবো। সেই পরবর্তী ক্লাস হচ্ছে আগামী মঙ্গলবার। পরবর্তী দিন আমরা দেখব আমরা এই সমীকরণগুলো ধরে ওই সমীকরণটা যে উত্তরটা আমরা পেলাম সেটাকে আমরা সমীকরণের বাম পক্ষে বসিয়ে দেখব এটির বাম পক্ষ এবং ডান পক্ষ একই রকম হয় কিনা। এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এই মেসেঞ্জারে দেখা যাচ্ছে অনেকে মজা করছো, তাহলে এটা তোমাদের খেয়াল রাখতে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই দুটো সমাধান। তার আজকে আমার সময় দেখা যাচ্ছে প্রায় শেষ হয়ে গেছে। আমি চাই তোমরা আমার সঙ্গে এটাকে অনুসরণ করো
আশা করা যায় তোমরা হতাশ হবে না। তোমরা সবাই ভালো থাকো, এই দোয়ায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।